কাঁচা আমের এই ভরা মৌসুমে আপনারা যদি এই আচারগুলো বানিয়ে না রাখেন তাহলে কিন্তু সারা বছর আফসোস করবেন। তেল ছাড়া কাঁচা আম দিয়ে সবচেয়ে মজাদার আচার রেসিপি খুঁজছেন, তাহলে আমার এই রেসিপিগুলো ফলো করতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খুবই অল্প মশলায় এবং তেল ছাড়া আজকের এই আচারগুলো তৈরি করে দেখিয়েছি। আপনাদের আলাদা করে ভিডিও খোঁজাখুঁজির প্রয়োজন নেই, আমার একটি ভিডিওতে 4টি ভিন্ন ধরনের আচারের রেসিপি একই সঙ্গে পেয়ে যাচ্ছেন। এই রেসিপিগুলো দেখার পর আমার মনে হয় না এই বছরের জন্য আপনাদের আর আচারের রেসিপি খুঁজতে হবে, কারণ এই আচারের রেসিপিগুলোই হচ্ছে সবচেয়ে বেস্ট রেসিপি। চলুন কথা না বাড়িয়ে ঝটপট দেখে আসি। আপনারা যদি কাঁচা আম দিয়ে একবার এইভাবে আচার বানিয়ে খান না, এত বেশি রসালো ও জুসি হবে, আপনারা অন্যভাবে আমের আচার বানিয়ে খেতে চাইবেন না। বিসমিল্লাহ। আমের আচারটি বানানোর জন্য ফার্স্টে আমি এখানে 1 কেজি কাঁচা আম খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এরপর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। ঠিক এইভাবে ছিলে নেওয়ার পর আমগুলোকে আমি সমান 2 ভাগে ভাগ করে নিব। দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে কেটে নিয়েছি। এখানে আপনাদের একটি টিপস দেই, এই আচার তৈরির জন্য এরকম পরিপক্ক আম, মানে যে আমের আটি বসেছে এই ধরনের আমটা নেবেন। যে আমটা পরিপক্ক হয়নি বা কচি রয়েছে এই ধরনের আম দিয়ে কিন্তু এই আচারটা তৈরি করা যাবে না। আরও একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, দেখতে হবে যে আমের আঁশ বেশি রয়েছে ওই ধরনের আম দিয়ে এই আচারটা তৈরি করবেন, তাহলে দেখবেন আচারটা তৈরি করার সময় এটা কিন্তু গলে যাবে না। এবারে আমের টুকরোগুলোকে আমি চিকন পাতলা করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এমনভাবে কেটে নিতে হবে ছুরি বা বটিটা যেন আমের আটি বরাবর পৌঁছে যায়। এইভাবে কেটে নিলে হবে কি, আমের ভেতরে সকল মশলা বা চিনি খুব ভালোভাবে ঢুকতে পারবে, এতে করে আচারের টেস্টটা কিন্তু অনেক বেশি মজাদার হয়। আমি তো আগেই বলেছি এখানে 1 কেজি আম নিয়েছি। 1 কেজি আমের জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। চিনির মেজারমেন্টটাও কিন্তু ঠিকঠাকভাবে ফলো করতে হবে, তা না হলে আচারটা পারফেক্ট হবে না। আপনারা যদি এখানে 1/2 কেজি আম নেন ওই ক্ষেত্রে 1 কাপ চিনি দিবেন, আবার যদি 2 কেজি আম নেন ওই ক্ষেত্রে 4 কাপ চিনি দিবেন। এইভাবে মেজারমেন্টটা ফলো করবেন। এবারে নেড়ে চেড়ে সবগুলো আমের টুকরোর সঙ্গে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে বা কোট করে নিচ্ছি। তারপরে আমের টুকরোগুলোকে আমি রেস্টে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। এতে করে আমের টুকরোগুলো অনেকটা শক্ত টাইপের হয়ে আসবে, যার কারণে পরবর্তীতে আচার তৈরিতে আমের টুকরোগুলো কিন্তু গলে যাবে না। এভাবে আমের টুকরোগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 3 থেকে 4টি শুকনো মরিচ, 1 চামচ আস্ত জিরা, 1 চামচ মেথি, 1 চামচ মৌরি, 1 চামচ ধনিয়া, কালো এবং হলুদ সরিষা মিলিয়ে নিয়েছি 1 চামচ, এবং সবশেষে দিচ্ছি 1/2 চামচ কালো জিরা। এবারে সকল মশলাগুলোকে চুলার হিট একদম লোতে রেখে কিছুক্ষণ একটু টেলে নিচ্ছি। মশলাগুলোকে অতিরিক্ত ভাজার প্রয়োজন নেই, জাস্ট মশলার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নিলেই হবে। ভাজা হয়ে গেলে মশলাগুলোকে চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে ব্লেন্ডারে জাস্ট আধো ভাঙা করে নিব। এগুলোকে একদম মিহি গুঁড়া করা যাবে না। এদিকে চলে এসেছি প্রায় 2 থেকে আড়াই ঘন্টা পর। চিনির সঙ্গে আমগুলোকে এইভাবে রেস্টে রাখার কারণে চিনিটা গলে কিন্তু পুরো পানি ছেড়েছে। চিনির শিরাসহ চিনি এবং আমগুলোকে আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি। আচ্ছা, যখন আমি আমের মধ্যে চিনি অ্যাড করেছিলাম ওই পর্যায়ে কিন্তু 1/2 কাপ ভিনেগার দিয়েছি, এটা আসলে আমার বলতে মিস্টেক হয়ে গিয়েছে। এনিওয়ে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 1/2 চামচ মরিচের গুঁড়া এবং 1/4 টিস্পুন হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা এখানে জাস্ট কালারের জন্য ব্যবহার করা হয়েছে, আর ঝালের গুঁড়া দেওয়া হয়েছে আচারটা যাতে একটু ঝালঝাল হয়, কারণ এই আচারটা টক, ঝাল এবং মিষ্টি হবে। এবারে আলতো করে নেড়েচেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে খুবই আলতো হাতে নাড়াচাড়া করতে হবে, অথবা চেষ্টা করবেন যতটা কম নাড়ানো যায় আর কি, কারণ এই মুহূর্তে আমের টুকরোগুলো অনেক বেশি নরম এবং সফট আছে। জোরে সোরে নাড়াচাড়া করতে গেলে আমের টুকরোগুলো কিন্তু পুরো গলে যাবে। জাল করতে করতে আচারের কালারটা যখন চেঞ্জ হয়ে এসেছে এবং শিরাটা অনেকটা টেনে গেছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে গুঁড়ো করে রাখা মশলাটা। তবে পুরোটা এখানে লাগবে না, আমি 3 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। বাকি মশলা আমি রেখে দিব, অন্য যে কোনো আচারে এটা ব্যবহার করা যাবে। আবারও খুবই আলতো হাতে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। চুলার হিটটাকে একটু এ পর্যায়ে কমিয়ে দিয়ে আচারটা তৈরি করে নিব। আমি আবারও বলছি, এই পর্যায়ে একটু সাবধানে নাড়াচাড়া করে নেবেন, এছাড়া আমের টুকরোগুলো কিন্তু গলে যাবে। জাল করতে করতে দেখতেই পাচ্ছেন আচারের কালার পুরোই চেঞ্জ হয়ে গেছে, শিরাটাও কমে গেছে।
এবং প্রত্যেকটি আচারের টুকরো কিন্তু আগের থেকে স্বচ্ছ হয়ে গেছে। তার মানে বুঝতে হবে আচারটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, মানে সম্পূর্ণ শিরা আচারের মধ্যে খুব ভালোভাবে ঢুকে গেছে। সো শিরাটা জাল করে আর বেশি টেনে ফেলবো না, কারণ এই আচারের মধ্যে সামান্য একটু শিরা থাকলে আচারটা খেতে ভালো লাগে। আচারটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। মাশাআল্লাহ, আচারের লুকসটা জাস্ট দেখুন, এত এত বেশি লোভনীয় হয়েছে। আর এই আচারটা যে এত বেশি মজার, ভেতর থেকে সব মশলা খুব সুন্দরভাবে ঢুকে যায়, সেই সাথে চিনির শিরা দিয়েও ভেতরটা একদম জুসি থাকে, যার কারণে না এই আচারটা খেতে এত বেশি মজা হয়। তেল ছাড়া তৈরি করা হয় এই আচারটা, সেটা দেখে কোনো বোঝার উপায় নেই। আর খেতেও যে এত বেশি মজা, তেল ছাড়াও যে আচার এত মজা হতে পারে, এটা আসলে এই আচারটা না বানালে আপনারা বুঝবেন না। আচারটা বানিয়ে আপনারা নর্মাল ফ্রিজে 1 থেকে 2 মাস পর্যন্ত সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন। আর যদি দীর্ঘদিন সংরক্ষণ করতে চান, অবশ্যই মাঝে মাঝে একটু রোদে দিবেন। এইবারে চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে। কাঁচা আমের এই গোল্লা আচার বা মাসালা আচার আপনি একবার যাকে বানিয়ে খাওয়াবেন, সে যদি আপনার প্রশংসা না করে তাহলে আমাকে বলবেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি, এত মজাদার আচারের রেসিপি মনে হয় না আর দ্বিতীয়টি হতে পারে। বিসমিল্লাহ। কাঁচা আমের গোল্লা আচার বা মাসালা আচার বানানোর জন্য এখানে আমি 1 কেজি কাঁচা আম নিয়েছি। আমগুলোকে আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি পিলারের সাহায্যে আমগুলোকে পিল করে নিচ্ছি। সবগুলো আমের খোসা ছাড়ানোর পর আমগুলোকে গ্রেট করে নিতে হবে। এখানে আমি একদম ছোট ছিদ্রযুক্ত একটা গ্রেটার নিয়েছি, এটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। তবে আপনারা চাইলে আমগুলোকে কুচি করে কেটেও নিতে পারেন, তবে ব্লেন্ড করে না নেওয়াই ভালো। কুচি করে কেটে নিলে আমের এই গোল্লা আচারটা তৈরি করতে সুবিধা হয়। আমার কাছে পার্সোনালি গ্রেট করে নিয়ে এই গোল্লা আচারটা তৈরি করাটাই বেটার মনে হয়, তবে আপনারা চাইলে অন্য পদ্ধতিতেও তৈরি করে নিতে পারবেন। সবগুলো আম গ্রেট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম মিহি কুচি হয়েছে। আমের কুচিগুলোকে এভাবেই রেখে আমি একটি স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় 10-12টা শুকনো মরিচ। শুকনো মরিচের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। ফার্স্টে মরিচগুলোকে আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি, ভেজে কিন্তু আবার পুড়ে ফেলানো যাবে না। জাস্ট সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত বা মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এবার দিচ্ছি 1 চামচ মৌরি, 1 চামচ মেথি, 1 চামচ ধনিয়া, 1 চামচ জিরা এবং 1 চামচ কালো জিরা। এই সব কিছুর পরিবর্তে আপনারা চাইলে এখানে 5 ফোড়নটাও ব্যবহার করতে পারেন। আমি সব কিছু একটু বাড়িয়ে নিয়েছি, কারণ এই আচারে মশলার পরিমাণটা একটু বেশিই লাগবে। এবারে সব মশলাগুলো চুলার লো হিটে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে এগুলোকে পুড়ে ফেলানো যাবে না, জাস্ট মশলার মধ্যে সুন্দর একটা রোস্টেড ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে মশলাগুলোকে চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে ব্লেন্ডারে আধা ভাঙা করে নিব। একেবারে গুঁড়ো না করলেও চলবে। এদিকে গ্রেট করে রাখা আমগুলো কিন্তু অনেক বেশি ভেজা ভেজা, এইভাবে আচারটা তৈরি করতে গেলে অনেকটা টাইমের প্রয়োজন। সো সেই ঝামেলাটা এড়ানোর জন্য আমের কুচিগুলোকে আমি খুব ভালোভাবে চিপে এর এক্সট্রা পানিটা বা কষটা বের করে নিচ্ছি। এছাড়াও এভাবে চিপে নেওয়ার ফলে আমের টকটা বের হয়ে যাবে, আচারটা টক কম হবে আর কি। যতটা সম্ভব হাতের সাহায্যে চেপে আমি এক্সট্রা রসটা বের করে ফেলার চেষ্টা করেছি। এরপরে এগুলোকে আমি সরাসরি চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। এদিকে চিপে নেওয়ার ফলে আম থেকে কিন্তু অনেকটা রস বের হয়েছে, এগুলো ফেলে দিব। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ গুড়। গুড়ের পরিবর্তে আপনারা চাইলে এই আচারে চিনিটাও ব্যবহার করতে পারেন, তবে গুড় ব্যবহার করলে হয় কি, আচারের মধ্যে খুবই দ্রুত একটা সুন্দর কালার চলে আসে, এবং চিনি ব্যবহার করলে অনেক সময় পর্যন্ত জাল করে কালারটা নিয়ে আসতে হয়। চুলাটিকে জ্বালিয়ে দিয়েছি, এবারে নেড়েচেড়ে আমের সঙ্গে গুড়টাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়তে নাড়তে গুড়টা খুব ভালোভাবে আমের সঙ্গে মিশে গেছে এবং এর থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়েছে। গুড়ের এই এক্সট্রা পানিতেই কিন্তু আমের কুচিগুলো সিদ্ধ হয়ে যাবে, এখানে এক্সট্রা করে পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ লবণ এবং 1/2 চা চামচ হলুদের গুঁড়া। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে ব্যবহার করতে পারবেন, তবে হলুদের গুঁড়া কিন্তু স্কিপ করা যেতে পারে। আমি দিয়েছি জাস্ট সুন্দর একটা কালার আসার জন্য। আবারও সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে জাল করতে থাকবো, অনবরত নেড়েচেড়ে যেতে হবে, এছাড়া কিন্তু প্যানের তলায় লেগে আচারটা পুড়ে যেতে পারে। প্রায় 8 থেকে 10 মিনিট অনবরত নেড়েচেড়ে জাল করতে করতে আচারের কালার অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে এবং গুড়ের পানিটা কিন্তু টেনে গেছে।
তবে আচারটা কিন্তু এখনও পুরোপুরিভাবে রেডি হয়নি, এটা এখনও বেশ নরম আছে। ঠিক এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা। আমি এখানে প্রায় 4 টেবিল চামচের মতো মশলা দিচ্ছি। এই আচারে মশলার ফ্লেভারটা কিন্তু খুবই বেশি ভালো লাগে। এখানে যত বেশি মশলা ব্যবহার করতে পারবেন আচারের টেস্ট কিন্তু ততই বেড়ে যাবে। মশলাটিকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আচারটিকে আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি, আচারটা আরও একটু হার্ড বা ঘন হয়ে আসা পর্যন্ত। যেহেতু আমি এখানে আমের গোল্লা আচার বানাবো, এজন্য গোল শেপ দেওয়ার জন্য মিশ্রণটাকে একটু শক্ত করে তৈরি করে নিতে হবে, এছাড়া কিন্তু গোল শেপ দেওয়া যাবে না। তবে আপনারা যদি শেপ না দিতে চান তাহলে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে পারেন। যখন দেখবেন আচারটা প্যানের গা ছেড়ে আসতে শুরু করেছে, বুঝতে হবে তখন এটা জাল করা হয়ে গেছে। এই পর্যায়ে এটা চুলা থেকে নামিয়ে আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নিচ্ছি, তারপরেই গোল্লাগুলো তৈরি করব। আচারটা যখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে এসেছে, এই পর্যায়ে আমি হাতে সামান্য একটু সরিষার তেল মেখে নিচ্ছি, গোল্লাগুলো পাকানোর সময় যেন হাতের মধ্যে লেগে না আসে। এরপর পরিমাণ মতো আচার নিয়ে আমি হাতের তালুতে এইভাবে গড়িয়ে গড়িয়ে গোল শেপ দিয়ে দিচ্ছি। একটু স্মুথ করে দেওয়ার চেষ্টা করছি, দেখতে ভালো লাগবে। আপনারা আপনাদের ইচ্ছে মতো ছোট বড় করে এই গোল্লাগুলো তৈরি করতে পারেন। আমি আমার পছন্দ মতো তৈরি করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন সবগুলো গোল্লা তৈরি করা হয়ে গেছে। এগুলোকে এক সাইডে রেখে এখানে একটি প্লেটে নিয়ে নিচ্ছি সামান্য কিছু চিনি, সেই সাথে দিয়ে দিচ্ছি গুঁড়ো করা মশলাটা। আমি কিছু মশলা আচারে ব্যবহার করেছিলাম এবং বাকিটা এখানে দিয়ে দিলাম। এবারে চিনি এবং মশলাটা একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর একটি করে আচারের গোল্লা নিয়ে এর মধ্যে আমি খুব ভালোভাবে গড়িয়ে চিনি এবং মশলাটা আচারের গায়ে কোট করে নিচ্ছি। হাতের সাহায্যে একটু চেপে চেপে কোটিংটা করব, তাহলে আর খুলে আসবে না, খুব সুন্দর একটা টেক্সচার চলে আসবে। এতে করে আচারটা দেখতেও যেমন লোভনীয় হয়, খেতেও কিন্তু অনেক বেশি মজাদার। আচারটি যখন আপনারা খাবেন, সকল ধরনের মশলার ফ্লেভার এত সুন্দরভাবে মুখের মধ্যে ব্লাস্ট হয়, জাস্ট মাইন্ড ব্লোয়িং। আমি তো অবশ্যই আপনাদের সাজেস্ট করব এত মজাদার আচার বানানোটা আপনারা কোনোভাবেই মিস করেন না। বাজারে কাঁচা আম শেষ হওয়ার আগে আগেই এই আচারটি বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিন। চলে যাচ্ছি তাহলে পরবর্তী রেসিপিতে। এখন থেকে কাঁচা আমের আমসত্ত্ব বা ম্যাঙ্গোবার বানানোর জন্য আপনাদের আর রোদের দিকে তাকাতে হবে না, জাস্ট চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, এর মধ্যে আমসত্ত্ব ইনস্ট্যান্ট রেডি। বিসমিল্লাহ। আমসত্ত্ব বানানোর জন্য এখানে 1 কেজি কাঁচা আম আমি আগে থেকেই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আম কেটে নেওয়াটা আমি আপনাদের দেখালাম না, কারণ খোসা ছাড়িয়ে আম ছোট করে কেটে নিতে তো আমরা সবাই পারি। এবারে আমের টুকরোগুলো আমি চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। চেষ্টা করবেন পানির পরিমাণটা যত কম দেওয়া যায় আর কি, এতে করে পরবর্তীতে আমসত্ত্বটা আমাদের বেশিক্ষণ ধরে জাল করতে হবে না। পানি যত কম দিতে পারবেন আমসত্ত্বটা তত দ্রুত তৈরি করা যাবে। পানিটা দেওয়ার পরে এবার চুলাটিকে জ্বালিয়ে আমের টুকরোগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। জাল করতে করতে দেখতে পাচ্ছেন আমের টুকরোগুলো কিছুটা সেদ্ধ হয়ে গলতে শুরু করেছে, তবে এখনও কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়নি। একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গলে আসা পর্যন্ত আমি এগুলোকে জাল করে নিচ্ছি। এই পর্যায়ে আমের টুকরোগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গলে গেছে। আমি একটু ভালোভাবে জোরে সোরে নাড়াচাড়া করে নিয়ে আরও একটু গলিয়ে নিচ্ছি, এতে করে আমের মিশ্রণটা ছেঁকে নিতে সুবিধা হবে। এবারে আমের মিশ্রণটা চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর একটি স্ট্রেনারে নিয়ে ছেঁকে নিচ্ছি। এই কাজটা অবশ্যই করতে হবে যদি আপনি একদম মসৃণ এবং সফট আমসত্ত্ব তৈরি করতে চান। ছেঁকে নেওয়ার পরে দেখুন আমের বীজের সঙ্গে যে সাদা অংশটা থাকে ওইটা কিন্তু আলাদা হয়ে গেছে। যদিও এই আমের মধ্যে আঁশ নেই, তবে আঁশ জাতীয় আম নিলে কিন্তু অবশ্যই ছেঁকে নেবেন, আঁশটাকে আলাদা করে ফেলতে হবে। এই পর্যায়ে আমের মিশ্রণটাকে একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এই মিশ্রণটা কিন্তু এখন বেশ পাতলা আছে। এখন এটা দেখানোর কারণ হচ্ছে খুব অল্প সময়ে আমসত্ত্ব তৈরি করার জন্য কেমন পিউরি তৈরি করতে হবে সেটা একটু পরে আপনাদের দেখিয়ে দিব। সম্পূর্ণ আমের পিউরিটা এই পর্যায়ে চুলায় একটি প্যানে নিয়ে নিচ্ছি। আমি আবারও দেখিয়ে দিচ্ছি আমের পিউরির ঘনত্বটা আপনারা দেখুন, এটা এখন কিন্তু বেশ পাতলা রয়েছে। সব কিছু আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, হ্যাঁ, কারণ এটা অনেকেই বিশ্বাস করতে চায় না যে রোদ ছাড়া আমসত্ত্ব তৈরি করা যায়। এনিওয়ে, এ পর্যায়ে আমি মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা অবশ্য আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে এখানে দিতে পারবেন। সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ।
এবারে নেড়েচেড়ে সব কিছু আমের মিশ্রণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনি আমসত্ত্ব বানানোর জন্য যে ধরনের আম নেবেন অবশ্যই টেস্ট করে দেখবেন আমটা কতটা টক নাকি মিষ্টি, ওইটা বুঝে এখানে চিনিটা অ্যাড করে দিতে হবে। আচ্ছা, চিনিটা অ্যাড করে দেওয়ার পরে মিশ্রণটা কিন্তু আরও কিছুটা পাতলা হয়ে আসবে। আমি এই ঘনত্বটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, মিশ্রণটা কিন্তু আগের থেকেও বেশ অনেকটা আরও পাতলা হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য, মানে 1/4 টিস্পুনের মতো মরিচের গুঁড়া। তবে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। আমি খুব একটা বেশি দিলাম না, কারণ কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমি কালার খুব একটা বেশি ডার্ক করতে চাচ্ছি না, একটু লাইট রাখবো, এজন্য খুবই সামান্য ব্যবহার করেছি। আচ্ছা, অনবরতই কিন্তু এই মিশ্রণটা নেড়েচেড়ে জাল করে নিতে হবে, নাড়ানো অফ করা যাবে না। আর নেড়ে নিতে নিতে দেখতে পাচ্ছেন মিশ্রণটা আগের থেকে কিছুটা ঘন হতে শুরু করেছে, তবে এখনও কিন্তু ঘন হয়নি। আমি অনবরত নেড়ে ছেড়ে আরও 12 থেকে 15 মিনিটের মতো জাল করে নিয়েছি, তারপরে এরকম একটা ঘনত্ব এসেছে। দেখতেই পাচ্ছেন মিশ্রণটা ঠিক কোন পর্যায় থেকে কোন পর্যায়ে এসেছে, এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। হ্যাঁ, কিছু আপুরা রান্না সম্পর্কে কোনো ধারণা না রেখে কমেন্ট বক্সে এসে অযথা কমেন্ট করে, এগুলো কিন্তু একদমই ঠিক না। রান্নার কৌশলটা আপনাকে খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে, বুঝে শুনে করলে সব কিছুই পসিবল। এখানে কিন্তু আমরা কোনো কিছুই হাইড রাখি না, আসলে আপনারা বুঝতে ভুল করেন। আচ্ছা, এবার আপনাদের বুঝিয়ে দেই মিশ্রণটা ঠিক কোন পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেবেন। যখন দেখবেন মিশ্রণের মধ্যে এরকম বড় বড় বাবলস উঠছে আর ছোট বাবলস উঠছে না, তাহলে বুঝতে হবে মিশ্রণের মধ্যে কোনো প্রকার পানি নেই, এটা একদম পারফেক্টলি জাল করা হয়ে গেছে। আর মিশ্রণের ঘনত্বটাও কতটা ঘন হয়েছে আশা করছি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। এর থেকে আসলে আরও ভালো করে কিভাবে আপনাদের বোঝাবো সেটা আসলে আমার জানা নেই। যাই হোক, এ পর্যায়ে আমি মিশ্রণটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং সঙ্গে সঙ্গে এটা কোনো ট্রেতে ট্রান্সফার করে নিতে হবে। আমি একটি স্টিলের ট্রেতে এটা সেট করে নিব। আমি একটি স্টিলের ট্রেতে সামান্য পরিমাণে সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা ব্রাশ করলে আমসত্ত্বটা ট্রে থেকে খুব সহজেই ওঠানো যায় আর কি। এই পর্যায়ে দেখুন মিশ্রণটা কিন্তু প্যানে জমে যেতে শুরু করেছে। সো একদমই দেরি করা যাবে না, মিশ্রণটা সঙ্গে সঙ্গে আমি ট্রেতে ঢেলে নিচ্ছি এবং সঙ্গে সঙ্গে এটাকে খুব ভালোভাবে ট্রের মধ্যে স্প্রেড করে নিচ্ছি যেন সব দিক থেকে সমানভাবে ছড়িয়ে যায়। এবার আর কিছুই করতে হবে না, এই ট্রেটিকে আমি ফ্যানের বাতাসে অথবা এমনি থেকে রেখে দেব, জাস্ট এটা ঠান্ডা হয়ে আসা পর্যন্ত। যতক্ষণ এটা ঠান্ডা হতে টাইম লাগবে আমসত্ত্বটা সেট হতে ঠিক ততটাই টাইম লাগবে। এটা রোদে দেওয়া বা চুলার নিচে দিয়ে শুকিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠান্ডা হওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে আমসত্ত্বটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, মাশাআল্লাহ। আমি আমসত্ত্বের পুরুত্বটা একটু মোটা রেখেছি, আপনারা যদি পাতলা করে তৈরি করতে চান তাহলে আপনারা একটু পাতলা করে ছড়িয়ে দিবেন। আমি যে পরিমাণে আমসত্ত্ব বানিয়েছি সেটা একটি ট্রেতেই নিয়েছি, এতে করে এটা অনেক বেশি মোটা হয়েছে। আমার কাছে এরকমটাই ভালো লাগে আর কি। এবার আমসত্ত্বটা আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে এটা সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আচ্ছা, এই আমসত্ত্বটা সংরক্ষণ করার জন্য কিন্তু অবশ্যই আপনাকে রোদে দিতে হবে, এইভাবে আসলে সংরক্ষণ করা যায় না, এতে ফাঙ্গাস পড়ে যেতে পারে। তবে আমসত্ত্ব যেহেতু খুবই পছন্দের জিনিস সবারই, 1 বছর পর্যন্ত বা 6 মাস পর্যন্ত তো বাসায় সংরক্ষণ করে কেউই রাখে না আমার মনে হয়। আপনারা যদি সংরক্ষণ করে রেখে দিতে চান তাহলে অবশ্যই একটু মাঝে মাঝে রোদে দিয়ে রেখে দিবেন, তাহলে এটা 1 বছর পর্যন্ত ভালো থাকবে। আমসত্ত্বটা কতটা পারফেক্ট এবং লোভনীয় হয়েছে মাশাআল্লাহ, আপনারা তো দেখতেই পাচ্ছেন। এরকম আমসত্ত্ব দেখার পর কি লোভ সামলানো যায় বলেন তো? সবার জিভে অলরেডি পানি চলে এসেছে, এটা আমি জানি। তো আপনারাও একদম দেরি না করে বাসায় তৈরি করে ফেলুন। চলে যাচ্ছি সর্বশেষ রেসিপিতে। আপনার জিভে জল আসার জন্য কাঁচা আমের এই আচারের রেসিপিটি যথেষ্ট, কারণ এটা শুধু আচার না, মনে হবে অমৃত। একদিন খেলে সারা জীবনেও এর স্বাদ ভুলতে পারবেন না। বিসমিল্লাহ। কাঁচা আমের এই আচারটি বানানোর জন্য এখানে আমি 1 কেজি ফ্রেশ কাঁচা আম নিয়েছি। চেষ্টা করবেন একদম ফ্রেশ আম নেওয়ার জন্য। আমগুলোকে আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি পিলারের সাহায্যে আমের খোসাটাকে পিল করে নিচ্ছি। আমি আজকে 1 কেজি আমের আচার তৈরি করে দেখাচ্ছি, তবে আপনারা তৈরি করলে একটু বেশি পরিমাণেই তৈরি করবেন, কারণ 1 কেজি আমে যে আচার তৈরি হবে এটা চুলা থেকে নামানো মাত্র শেষ হয়ে যাবে, এত বেশি মজা হয়ে থাকে। আমের খোসাটিকে ঠিক এমনভাবে ছাড়িয়ে নিতে হবে যেন আমের সঙ্গে আমের সবুজ অংশ না থাকে। সবগুলো আম ঠিক এইভাবে ছিলে নেওয়ার পরে আমগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব বেশি বড় না আবার খুব বেশি ছোটও না, ঠিক এইভাবে কেটে নিয়েছি। তবে আপনারা আরেকটু ছোট বড় করে কেটে নিতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। এইবারে এই আমের টুকরোগুলোকে আমি সরাসরি একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি।
ব্লেন্ডার জারের পরিবর্তে আপনারা চাইলে আমটাকে থেতো করে নিতে পারেন অথবা শিলপাটাতে বেটে নিতে পারেন। তবে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার জন্য এখানে কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই। জাস্ট আমের টুকরোগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলে এরকম স্মুথ এবং নরম একটা পিউরি পাওয়া যাবে। আর আপনারা যদি পানি দিয়ে ব্লেন্ড করে নিতে চান, ওই ক্ষেত্রে পরবর্তীতে আচার তৈরি করার সময় অধিক সময় পর্যন্ত জাল করে নিতে হয়। বাই দ্য ওয়ে, আমের এই পিউরিটাকে আমি সরাসরি চুলায় নিয়ে যাচ্ছি জাল করার জন্য। চুলায় একটি প্যানের মধ্যে সম্পূর্ণ আমের পিউরিটা ঢেলে নিলাম। আমি কিন্তু আগেই বলেছি তেল ছাড়া আজকের আচারটা তৈরি হবে, সো এখানে কিন্তু কোনো তেলের ব্যবহার করিনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ গুড়। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। এছাড়া আপনি যে আমটা নেবেন সেটা কতটা টক বা মিষ্টি ওইটার উপর ডিপেন্ড করে কমিয়ে বাড়িয়ে দিতে হবে। আর আমি এখানে যে গুড় ব্যবহার করেছি, আপনাদেরও যে গুড় ব্যবহার করতে হবে তা কিন্তু না, আপনারা চাইলে চিনি দিয়েও আচারটা তৈরি করে নিতে পারেন। তবে গুড় ব্যবহার করলে হয় কি, আচারের মধ্যে খুব দ্রুত একটা সুন্দর কালার চলে আসে। গুড়টা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। অলরেডি দেখতে পাচ্ছেন আচারের মধ্যে কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। তবে চিনি ব্যবহার করলে এরকম কালার আসতে কিন্তু সময় লাগে। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ বিট লবণ, 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চামচ দিচ্ছি রেগুলার লবণ, 1 চামচ দিচ্ছি আমচুর পাউডার। রিসেন্টলি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমচুর পাউডারের রেসিপি শেয়ার করে দিয়েছি, আপনারা চাইলে চ্যানেল অথবা পেজ ভিজিট করে দেখে নিতে পারেন। আরও দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়নের গুঁড়া। 1 চামচ পাঁচফোড়নের সঙ্গে একটি শুকনো মরিচ হালকা করে টেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি এবং সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স। এবারে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে জাল করতে থাকবো। মিশ্রণটা কিন্তু খুব দ্রুত প্যানের তলায় লেগে যাবে, কারণ এখানে কোনো প্রকার তেল ব্যবহার করা হয়নি। এজন্য নাড়ানো কোনোভাবে অফ করা যাবে না, অনবরত নেড়েচেড়ে জাল করে নিতে হবে। জাল করতে করতে আচারের মধ্যে কালার চলে আসবে এবং আচারটা ঘন হতে থাকবে। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ জাল করার পরে কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবং আচারটা ঘন হতে শুরু করেছে। তবে এখন আমার পছন্দ মতো কালার বা থিকনেস আসেনি, এজন্য আমি আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। আরও প্রায় 5-7 মিনিট জাল করার পরে আচারের কালারটা ঠিক এরকম এসেছে। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা পারফেক্ট কালার চলে এসেছে। দেখে কিন্তু অলরেডি জিভে পানি চলে এসেছে, তাই না? আপনারা যদি এই আচারটা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে চান, তাহলে এই পর্যায়ে 1/2 কাপ পরিমাণে ভিনেগার অ্যাড করে দিবেন। আর আমি যেহেতু এটা সংরক্ষণ করব না, যে পরিমাণে আচার বানিয়েছি এটা আমার বাসায় 2 দিনও টিকবে না, এজন্য আমি এখানে কোনো ভিনেগারের প্রয়োগ করছি না। আপনারা অবশ্যই দিবেন যদি সংরক্ষণ করে রেখে দিতে চান। তবে ভিনেগার ছাড়াও কিন্তু এই আচারটা আপনারা প্রায় 2 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন নর্মাল তাপমাত্রায়, কারণ এই আচার তৈরিতে এখানে কোনো প্রকার পানির ব্যবহার করা হয়নি, সম্পূর্ণ পানি ছাড়াই আচারটা তৈরি করা হয়েছে। এখানে আমার এই আচারটা কিন্তু পুরোপুরিভাবে তৈরি করা হয়ে গেছে। জাল করে আর বেশি ঘন করা যাবে না এই পর্যায়ে, তাহলে ঠান্ডা হওয়ার পর আচারটা আরও অনেক বেশি ঘন বা আঠালো হয়ে আসবে। তবে আমি থিকনেসটা এরকমই রাখতে চাচ্ছি, এজন্য আমি এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, আচারের লুকসটা জাস্ট দেখুন, এত বেশি লোভনীয় আর এত পারফেক্ট হয়েছে। মাশাআল্লাহ, এর প্রশংসা কিন্তু শেষ করা যাবে না। আমি জানি আচারের লুকসটা দেখেই অলরেডি আপনাদের জিভে পানি চলে এসেছে, সো আর দেরি কিসের আপুরা, বাসায় ঝটপট তৈরি করে ফেলুন। খুবই সহজভাবেই কিন্তু আমি রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করেছি, যে আগে কখনোই আচার তৈরি করেননি তারাও এই আচারটা তৈরি করে নিতে পারবেন। আপনারা যদি আচারটি সংরক্ষণ করে রাখতে চান, তাহলে এরকম শুকনো কাচের জারে আচারটা ভরিয়ে নিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। তবে আচার কিন্তু হাতে স্পর্শ করা যাবে না এবং কোনো প্রকার ভেজা চামচ দিয়েও আচার টাচ করা যাবে না, অবশ্যই শুকনো চামচ ব্যবহার করতে হবে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিতে একটি ফলো দিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।